আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পুড়ে দিয়েছে। 32 নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল। সেই স্মৃতিটুকু তারা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। আপনার জন্য জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। আমরা বেঁচে ছিলাম 2 বোন, সেটুকু রাখলো না। আমাদের অন্যায়টা কি? এই যে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন আপনি, আপনাদের অন্যায়টা কি? এই অন্যায়টা বোঝার ঘেলু আপনাদের মাথায় এখন পর্যন্ত হয় নাই। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পুড়ে দিয়েছে। 32 নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল। আমরা 2 বন্ধুটা ব্যবহার করি নাই। আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি। ওই বাড়ি থেকে 6 দফা আন্দোলন, ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতিপিতা, আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন, তাদের রক্তের দাগ। আমরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করে দিয়েছি। কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন, কত মতামত মন্তব্য লিখেছেন। সেই স্মৃতিটুকু তারা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচে ছিলাম 2 বোন, সেটুকু রাখলো না। আমাদের অন্যায়টা কি? আমাকে কেন ফ্যাসিস্ট বলা হয়, আর কেন স্বৈরাচার বলা হচ্ছে? আমি কোন স্বৈরাচারী কাজ করেছি? আজকে আপনারা একটু তুলনা করেন তো, এই ইউনূস ক্ষমতা আসার পর ছাত্রদের এমন ভাবে বেয়াদব করেছে, এমন ভাবে ব্যবহার করছে। আছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে, তাদের গলায় জুতার মালা পরায়, তাদের গাছের সাথে বাঁধে, তাদেরকে পদত্যাগে বাধ্য করে। প্রিন্সিপাল, ভিসি, শিক্ষকদের। সংখ্যালঘুদের উপর হামলা। শুধু সংখ্যালঘু কেন, তারা সমস্ত দরগা শরীফ, পীর আউলিয়ার মাজার, সেখানেও তারা হামলা করে। সেখানে হামলা করছে, মসজিদ টসজিদ সব ভাঙছে, পাশাপাশি গির্জা, একটা গির্জা ভেঙেছে, খ্রিস্টানদের উপর হামলা, হিন্দুদের উপর হামলা, বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে অত্যাচার, তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে। সবচেয়ে বড় কথা, পুলিশ কত হাজার যে পুলিশ হত্যা করেছে, এবং শুধু হত্যা করা না, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, সেই কাণ্ড পর্যন্ত করেছে। তারপর অজস্র মিথ্যা মামলা। আমার বিরুদ্ধে 155টার মতো মামলা দিয়েছে, যার অধিকাংশ হত্যা মামলা। আবার আমি যাদের হত্যা করেছি তার মধ্যে ইতিমধ্যেই প্রায় 35 জন জীবিত হয়ে ফিরেও এসেছে, কিন্তু মামলা দিয়েই যাচ্ছে। আমার বিরুদ্ধে, রেহানার বিরুদ্ধে, পুতুলের বিরুদ্ধে, জয়ের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে মামলা। ববি, সে তো ইউএনডিপি তে কাজ করে। ববি, আমি, রেহানা, আমাদের সকলে, পুতুল, সবাই। পুতুল WHO তে আপনারা জানেন যে সে আঞ্চলিক একজন ডাইরেক্টর হিসেবে, যেখানে 10টা ভোট ছিল, 10টা দেশের ভোট, তার মধ্যে সে 8টা ভোট পেয়ে সে এই পদটা WHO সে পেয়েছে। সে তারও সূচনা ফাউন্ডেশন ওই 5 নম্বরে ছিল, সেটা কয়েকদিন আগে তারা সরে গেছে। সব জ্বালিয়ে দিয়েছে, সব জ্বালানো, সব লুটপাট। কি অপরাধটা করলাম আমরা? খাদ্য নিরাপত্তা দিয়েছি, দারিদ্র্যের হার কমেছে, মানুষের কল্যাণ করেছি, মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। ফ্যাসিস্ট কে? 300-র উপর সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে চাকরি খেয়েছে। 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা। প্রায় 100 জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দী। আওয়ামী লীগের নেতা কর্মীরা বন্দী। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী, একেবারে মানে রাজধানী ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘরে আগুন দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা, এমনকি সংসদ ভবনে যে হামলা, সংসদ কক্ষে যে এই ছাত্র নামধারীরা ওখানে বসে সিগারেট খাচ্ছে, পুরো সংসদ ভবনের দলিলপত্র, কাগজপত্র পোড়াতে পারেনি, সেখানে তারা পানি ঢেলে দিয়ে এসছে নষ্ট করার জন্য। আমি জানি না এই ধরনের ঘটনা কিভাবে তারা ঘটায়। অর্থাৎ এদের হাত থেকে সমস্ত কিছু আজকে ধ্বংস, অগ্নিসংযোগ, চুরি, ডাকাতি, ছিনতাই, বাড়ি বাড়ি হামলা,
এগুলো অনবরত চলছে, কোনো মানুষের নিরাপত্তা নাই। নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, আজকে ইনফ্লেশন, হ্যাঁ আমার সময় নাকি দাম বেড়ে গেছে, তাই নাকি লোক খুব খারাপ অবস্থায় ছিল, এখন তো দ্বিগুণ দাম বেড়ে গেছে। প্রায় 14% কাছাকাছি হচ্ছে ইনফ্লেশন প্রত্যেক খাবার জিনিসেরই, আর অন্য জিনিসের দাম তো বেড়েছে। একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, সমস্ত শ্রমিকরা বেকার। আর আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাদের ইন্ডাস্ট্রি তো পুড়িয়ে দিয়েছে, হোটেল পুড়িয়ে দিয়েছে। এবং এই যে গার্মেন্টস, আমরা তো দ্বিতীয় নম্বরে ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে, 50% তা কমে গেছে। সমস্ত ব্যবসা চলে যাচ্ছে, বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে, কিছু ভারতে, কিছু শ্রীলঙ্কা, পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস, জিডিপি কমে গেছে, মাথাপিছু আয় কমে গেছে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা নাই। তার উপর সন্ত্রাস জঙ্গি যারা ছিল সবাইকে জেল থেকে মুক্তি দেওয়া। 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের খালি মুক্তি দেয়নি, তাদেরকে আবার মানে একজনকে তো উপদেষ্টাই বানিয়ে দিল, এক পুলিশ অফিসারকে। যারা নিহত এবং আহত, কেউ বোধহয় এদের মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না। নানাভাবে জনগণকে চরমভাবে তারা অপমান করে যাচ্ছে এই ইউনূস বাহিনী, কারণ সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে। তা তো মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতা আছে বলে মনে করি না আমি। নইলে তালা ভেঙে ভেঙে এক একজনের বাড়িতে ঢুকেছে, সমস্ত সংসদ সদস্যদের এমপি হোস্টেলে ঢুকেছে, তালা ভেঙে এই ছাত্র নামধারীরা ঢুকে সব লুটপাট করেছে। আমাদের যা লুটপাট করেছে এদেরও ছাড়েনি। প্রধান বিচারপতি এবং বিচারপতিদের বাড়িতে লাঠি সোটা অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে হামলা, তাকে পদত্যাগে বাধ্য করা। নির্বাচন কমিশন, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন, তারপরে পাবলিক সার্ভিস কমিশন, কোনো কিছুই বাদ নাই, সব জায়গায় হামলা করা। এমনকি চাকরি খেয়ে যাচ্ছে। একটা কি পুলিশের তাদের পাসিং আউট প্যারেড কি নাস্তায় গোলমাল করেছে বলে 250 পুলিশ বাদ, তাদের তো ট্রেনিং কেড়ে নিতে পারেনি, তার চাকরি থেকে বাদ। সরকারি অফিসারদের অপমান করা, গত 25 জনের বিরুদ্ধে মামলা, 3 জন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারে বন্দী। সরকারি অফিসার, পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না, কেউ তো বাদ যাচ্ছে না। দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, জঙ্গিদের দ্বারা চালাচ্ছে। হলি আর্টিজানে যখন আক্রমণ হলো, আমরা সেটা মোকাবেলা করে তাদেরকে বিচার করলাম, সাজাপ্রাপ্ত আসামি ইউনূস সাহেব তাদেরকেও ছেড়ে দিয়েছে, তারাও মুক্তি পেয়ে গেছে। 21 আগস্ট গ্রেনেড হামলার আসামি সাজাপ্রাপ্ত, হলি আর্টিজানের আসামি, 7 খুনের আসামি সবই মুক্ত। কোন সন্ত্রাসী দুর্নীতিবাজ কেউই আর জেলে নাই। আপনারা দেখেছেন যে তারেক রহমানের দুর্নীতির ব্যাপারে FBI একজন অফিসার তিনি কিন্তু একটা মেসেজ দিয়েছে, একটা স্ট্যাটাস দিয়েছে, সে যে নিজে এসে সাক্ষী দিয়ে গিয়েছিল, সেই সাক্ষী দিতে তার সাজা। এবং খালেদা জিয়ার নাইকো কেসেও কিন্তু তারা সাক্ষী দিতে প্রস্তুত ছিল। সে অসুস্থ হয়ে যায় বারবার, আমি তো তাকে যাতে সাজা থেকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম আমার এক্সিকিউটিভ অথরিটি দিয়ে। সেই একটা মামলা কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল যে কয়েকশো মামলা থেকে সবাই খালাস। অর্থাৎ কি, বাংলাদেশ এখন সন্ত্রাস জঙ্গিদের অভয়ারণ্য। 5ই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। বিষয়টা হচ্ছে, এটা সত্য, এটা আপনি সত্য কথা বলেছেন। যদি 5ই আগস্ট শেখ হাসিনা গণভবনে থাকতেন, তাকে আস্ত রাখতো কিনা পাবলিক, সেটা নিয়ে আসলেই সন্দেহ রয়েছে। এবং এটা বাস্তব সত্য। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন সেদিন একটা অনুষ্ঠানে বলেছেন যে প্রধানমন্ত্রী সেদিন যদি সংসদ ভবনের পাশে গণভবনে থাকতেন, তাহলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যেত। সাধারণ পাবলিকের এত ক্রোশ ছিল, এত আক্রোশ ছিল। এটা তিনি সত্য বলেছেন। তিনি আরেকটি কথা বলেছেন এখানে, যে আল্লাহর নিশ্চয়ই তাকে নিয়ে কোনো প্ল্যান আছে, তাকে দিয়ে আরও কিছু করাতে চায় কাজ। জি না, এইসব মিথ্যা ভুয়া কথা বলবেন না, কারণ আপনাকে দিয়ে সাধারণ মানুষের কোনো দিন মঙ্গল হয়নি, এটাই বাস্তব সত্য। যদি মঙ্গলই হতো, আপনি যদি আপনার আওয়ামী লীগের প্রতিপক্ষ দলগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতেন, দেশের মানুষের সাথে সম্পর্ক বজায় রাখতেন, তাহলে 5ই আগস্টের জন্ম হতো না, আপনাকে দেশ থেকে বিতাড়িত হওয়ারও প্রয়োজন হতো না। এটাই বাস্তব সত্য। চলুন আরেকটু আমরা বক্তব্যটা শুনে আসি। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না।
করেছিল আমাকে হত্যা করা, একদম সত্য, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। একদম সত্য। তবুও এর মধ্যে আল্লাহরই একটা রহমত। আল্লাহর রহমত। আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি, যদিও আপনাকে দিয়ে কোনো কাজ, ছাড়া ঘর ছাড়া এটা আসলে মানুষ বিশ্বাস করবে না। 32 নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল। আপনি কান্না করছেন কেন? কান্না করার কোনো প্রয়োজন নাই তো। আপনার জন্য, আপনার কৃতকর্মের জন্য আজকে এই অবস্থা হয়েছে। কেন বঙ্গবন্ধুর সেই 32 নম্বরের বাড়ি পুড়িয়ে দেবে সাধারণ পাবলিক? কেন? এটুকু আপনার একটু প্রশ্ন তোলেন নিজের মধ্যে। আপনি, আপনার দল, আপনার দলের সিনিয়র নেতারা, তারা এটার জন্য দায়ী। আরেকটু বক্তব্যটা শুনে আসি আমরা। আপনারা দুই বন্ধুটা ব্যবহার করি নাই, আপনারা ব্যবহার করেন নাই তো, আপনারা তো ঢাল তলোয়ার হিসেবে ব্যবহার করেছেন। ওই বাড়ি থেকে 6 দফা আন্দোলন, ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতিপিতা, সবই ঠিক আছে। ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন হ্যাঁ, দিয়েছেন, তাদের একদম সবই ঠিক আছে, আমরা মানে আপনি ঠিক বলেছেন। জাদুঘর করে দিয়েছি। কত দেশি বিদেশি নেতারা ওই বাসার ওই ভবনটা তারা ভিজিট করেছেন, হ্যাঁ করেছেন, কত মতামত মন্তব্য লিখেছেন। জি জি। সেই স্মৃতিটুকু তারা জ্বালিয়ে পুড়ে শেষ করে আপনার জন্য জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। আমরা বেঁচে ছিলাম 2 বোন, সেটুকু রাখলো না। আমাদের অন্যায়টা কি? এই যে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন আপনি, আপনাদের অন্যায়টা কি? এই অন্যায়টা বোঝার ঘেলু আপনাদের মাথায় এখন পর্যন্ত হয় নাই। আওয়ামী লীগের যদি ভালো চান, নিজেদের জন্য যদি ভালো চান, তাহলে উচিত আপনাদের অন্যায়গুলো স্বীকার করা। বিদেশে কোটি কোটি ডলার পাচার করেছেন, বাড়ি গাড়ি করেছেন, এমপি মন্ত্রীদের মানে বাড়ি গাড়ির অভাব নাই বিদেশে। হ্যাঁ, কানাডা, আমেরিকা, নিউ ইয়র্ক, কি একজন আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক, আপনি নিজেই বলে গেছেন। এইগুলো তো মিথ্যা না। আপনি দমন পীড়ন নিপীড়ন নির্যাতন যেভাবে চালিয়েছেন গত 15-16টা বছর আপনার বিরোধী দলের নেতাকর্মীদের উপর, এইগুলো একটু হিসাবে নিয়ে আসেন। নিয়ে আসলে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আপনি কি করেছেন, আপনার অপরাধটা কী ছিল। আমরা একটু বক্তব্যটা আবার শুনে আসি। আমাকে কেন ফ্যাসিস্ট বলা হয় আর কেন স্বৈরাচার বলা হচ্ছে? আমি ওই কোন যে স্বৈরাচারী কাজ করেছি? ওই যে আপনি হিসাব করে নেন কী করেছেন। আপনারা একটু তুলনা করেন তো। দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন জনপ্রিয় আলিমকে আপনি হত্যা করেছেন, বুঝতে পেরেছেন? আল্লামা মামুনুল হক সাহেবের মতো একজন মানুষকে আপনি কি করেছেন তার সাথে? এটা তো আলটিমেটলি পিছনের কলকাঠি তো নেমেছেন আপনি। আর আপনার বাহিনী আপনাকে ভুল পথে পরিচালিত করেছে। আপনার চেলা চামুন্ডাগুলো আশপাশে যারা ছিল তারা ভুল পথে পরিচালিত করেছে আপনাকে। এটাই বাস্তব সত্য। এই জন্যই আজকে আপনার এই অবস্থা। বক্তব্য শুনে আসার পর ছাত্রদের এমন ভাবে বেয়াদব করেছে, এমন ভাবে ব্যবহার করছে, আছে ছাত্ররা ইউনুস কিছু করে নাই, ইউনুস কিছু করে নাই, এই সব ভুল কথা বলবেন না। ইউনুস সাহেব তো রাজি হচ্ছিলেন না, এসব ভুলভাল কথা ছড়াবেন না। ইউনুসের এখানে কোনো হাতই নেই। সাধারণ ছাত্ররা, আপনি শুরুতেই যে ভুলটা করছেন, সাধারণ ছাত্ররা যখন আন্দোলনে নামলো, আপনি জাতির উদ্দেশ্যে প্রথম যে ভাষণটা দিলেন, আমি ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক হয়েও আমার বিশ্বাস ছিল, আমি মানুষজনকে বলে বেড়াচ্ছিলাম যে সমস্যার সমাধান এই যে শেষ হয়ে যাবে 7টার সময় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, তিনি বলবেন যে বাবারা আসো, তোমার দাবি দেওয়া সব মেনে নিলাম। তখন দাবি দেওয়া কিন্তু এত আহামরি ছিল না, যেগুলো ছিল খুবই মানে একেবারে সিম্পল। কিন্তু আপনি জাতিকে হতাশ করে দিয়েছেন আপনার গোড়ামির জন্য, আপনার ইগোর জন্য। আপনি রাজাকারের বাচ্চারা, এই বাচ্চারা, সেই বাচ্চারা বলে মানে আরও উস্কে দিলেন জিনিসটা। এইটুকু এতদিন ধরে রাজনীতি করেন, এত বড় একজন রাজনীতিবিদ, আপনার দলে বড় বড় রাজনীতিবিদরা, তারা আপনাকে ভুল পরামর্শ দিল, ভুলভাবে আপনাকে বুঝাইলো, আর আপনিও বুঝলেন। আসলে বিষয়টা হচ্ছে কি, সবার মাথায় তো খালি খাওয়া দাওয়ার মানে লুটে পুটে খাওয়ার একটা চিন্তা ভাবনা কাজ করছে সবসময়, যার কারণে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।